আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে স্বাগত সবাইকে। শুরুতেই থাকছে শিরোনাম। আইএনএফ চুক্তি থেকে আজই স্থায়ীভাবে নাম প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। চীনের 30,000 কোটি ডলারের পণ্যে শুল্ক আরোপ। কাশ্মীরে অতিরিক্ত 25,000 নিরাপত্তা সদস্য মোতায়েন। উপত্যকা ইস্যুতে শুধু পাক ভারত আলোচনা হবে, যুক্তরাষ্ট্রকে মোদী সরকার। এক সপ্তাহে উত্তর কোরিয়ার তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা। উদ্বিগ্ন প্রতিবেশী দেশগুলো, নিষেধাজ্ঞার প্রস্তাব জাতিসংঘে। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাজ। পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি আইএনএফ থেকে স্থায়ীভাবে নাম প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শর্ত পূরণে রাশিয়াকে বেঁধে দেওয়া 6 মাসের সময়সীমা শেষ হচ্ছে আজ। চলতি বছর জানুয়ারি মাসে রাশিয়ার বিরুদ্ধে নীতিমালা ভঙ্গের অভিযোগ এনে চুক্তি স্থগিত করে যুক্তরাষ্ট্র। নেটো ও ট্রাম্প প্রশাসনের অভিযোগ, চুক্তির বাইরে গিয়ে নিয়মিত 500 কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। যদিও পুতিন প্রশাসন বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। মস্কো ওয়াশিংটনের দাবি, মস্কো বেশ কয়েকটি 9M729 ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে এমন প্রমাণ পাওয়া গেছে। স্নায়ুযুদ্ধ চলাকালে 1987 সালে চুক্তিটিতে সই করে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। এর ফলে 3 দশক বন্ধ ছিল দুই দেশের স্বল্প পাল্লার ক্রুজ মিসাইল উৎপাদন ও এর গবেষণা। ফের বাঁধল চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ। বৃহস্পতিবার চীন থেকে আমদানিকৃত 30,000 কোটি ডলার পণ্যের উপর 10% হারে শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। এর প্রতিক্রিয়ায় বেইজিং জানিয়েছে, সংকট সমাধানের জন্য শুল্ক আরোপ গঠনমূলক কোনো প্রক্রিয়া নয়। ঘোষণার পরই দরপতন ঘটেছে মার্কিন পুঁজিবাজারে। নিম্নমুখী সূচকে চলছে এশিয়ার শেয়ার বাজারগুলোর বেচাকেনা। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 1 লাফে কমেছে 7%। যুক্তরাষ্ট্রের শুল্কহীন চীনের বাণিজ্য বন্ধে কয়েক বছর ধরে চেষ্টা চালাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য যুদ্ধ নিয়ে দফায় দফায় বৈঠকের পরও সুনির্দিষ্ট কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুদেশ। বুধবারও কোনো চুক্তি বা নীতিমালা প্রণয়ন ছাড়া শেষ হয় দ্বাদশ বৈঠক। পরদিনই চীন থেকে আমদানিকৃত 30,000 কোটি ডলারের পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। হুমকি দেন, কোনো সমঝোতায় না পৌঁছালে বাড়বে চাপ। বাণিজ্য সুবিধা অবমাননার কারণে চীনের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। দেশটি থেকে আমদানি করা বাকি 30,000 কোটি ডলারের পণ্যের উপরও 10% হারে শুল্ক আরোপ করা হলো। ভবিষ্যতে 25% পর্যন্ত বাড়ানো হতে পারে শুল্কের পরিমাণ, কারণ গেল 20 বছর ধরে যুক্তরাষ্ট্রে বাণিজ্য করে কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছে চীন। প্রতিক্রিয়া চীন জানিয়েছে, দীর্ঘদিনের সংকট মোকাবেলায় শুল্ক আরোপ সঠিক কোনো প্রক্রিয়া নয়। এর জন্য প্রয়োজন গঠনমূলক আলোচনা। বারবার চীনা পণ্যের উপর শুল্ক আরোপের মাধ্যমে সমস্যার সমাধান তো হবেই না, উল্টো বাড়বে তিক্ততা। তাই পারস্পরিক ব্যবস্থাপনা, সহযোগিতা এবং স্থিতিশীল আলোচনার মাধ্যমে সংকট মোকাবেলার আহ্বান জানাচ্ছি। কারণ বাণিজ্য যুদ্ধে শুধু চীন যুক্তরাষ্ট্র নয়, বরং ক্ষতিগ্রস্ত হয় অন্যান্য দেশও। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, চীনের সাথে তাদের প্রায় 42,000 কোটি ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। সেসব পূরণে দেশটির পণ্যের উপর গেল বছর কয়েক ধাপে 25,000 কোটি ডলারের শুল্ক চাপিয়ে দেয় ওয়াশিংটন। কিন্তু আপোষ মিটমাট না করেই উল্টো মার্কিন পণ্যের উপর 11,000 কোটি ডলারের শুল্ক আরোপ করে বেইজিং। মৌলি ইসলাম, যমুনা নিউজ। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ভারতের গুজরাটে। রাজ্যের মধ্যাঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে কমপক্ষে 6,000 মানুষকে। 24 ঘন্টায় শহরটিতে 500 মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে প্রাণ গেছে বেশ কয়েকজনের। বিশ্বমিত্র নদীর পানি উপচে ভেসে গেছে বিস্তীর্ণ অঞ্চল। জলাবদ্ধতার কারণে সড়ক ও রেল যোগাযোগ ভেঙে পড়েছে। এদিকে আসাম ও বিহার রাজ্যে 2 সপ্তাহের জন্য সেখানকার মানুষের জীবনযাত্রা থমকে গেছে। বন্যার কবলে যুক্তরাষ্ট্রের ইয়র্কশায়ার আর গ্রেটার ম্যানচেস্টারও। জরুরি অবস্থা জারি রয়েছে 7টি অঞ্চলে। নদীর বাঁধ ভেঙে পড়ার আশঙ্কায় সরানো হয়েছে বাসিন্দাদের। বন্যা চলছে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের অনেক শহরেও। 10,000 অতিরিক্ত সেনা মোতায়েনের
সপ্তাহ না পেরোতেই জম্মু কাশ্মীরে আরও 25,000 সেনা পাঠালো নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যম বলছে, অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর উপর হামলার পরিকল্পনা করছে অন্তত 10টি সন্ত্রাসী সংগঠন। এদিকে কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রস্তাব সাফ প্রত্যাখ্যান করেছে ভারত। জানিয়েছে, দ্বিপাক্ষিক সংকট সমাধানে আলোচনা হলে তা হবে শুধু পাকিস্তানের সাথেই। বৃহস্পতিবার থেকেই জম্মু কাশ্মীর জুড়ে টহলরত নিরাপত্তা বাহিনীর 280টি ব্যাটালিয়ন। সব মসজিদ, মন্দির, এমনকি আদালত চত্বর থেকেও নিরাপত্তা তুলে নিয়েছে রাজ্য পুলিশ। ছড়িয়েছে এমন খবরও। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণ দেখিয়ে 4 আগস্ট পর্যন্ত অমরনাথ যাত্রা বন্ধ রেখেছে রাজ্য সরকার, যদিও তেমন কোনো পূর্বাভাস নেই আবহাওয়া বিভাগের। গোয়েন্দা সূত্রে দাবি, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীরা সীমান্ত পথে অনুপ্রবেশ করেছে এবং অবস্থান নিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন এলাকায়। প্রস্তুতি নিচ্ছে বড় ধরনের হামলার। এজন্যই সর্বোচ্চ সতর্ক অবস্থানে ভারতীয় সেনা ও বিমান বাহিনী। উপত্যকা অঞ্চলটিতে নিরাপত্তায় এমন তোলপাড়ের মধ্যেই কাশ্মীর সংকট সমাধানে ভারত পাকিস্তান মধ্যস্থতায় আবারও প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীর সংকটের সমাধান ভারত পাকিস্তানের সদিচ্ছার উপরই নির্ভর করছে। দুদেশের প্রধানমন্ত্রী চমৎকার মানুষ। তারা চাইলে দেশ দুটির কয়েক দশকের এই বিভেদ মেটাতে আমি অবশ্যই মধ্যস্থতা করব। এরপরই থাইল্যান্ডে আসিয়ান সম্মেলনের সাইডলাইনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। স্পষ্ট জানিয়ে দেন, কাশ্মীর ইস্যুতে কেবল পাকিস্তানের সাথেই কথা বলবে ভারত, গ্রহণযোগ্য নয় অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ। যদিও ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। এদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদবকে শর্ত সাপেক্ষে কনসুলার সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। নুসরাত কামাল, যমুনা নিউজ। সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে শর্ত সাপেক্ষে অস্ত্রবিরতিতে রাজি হয়েছে সরকার। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংস্থা সানা এই তথ্য জানিয়েছে। বলা হয়, অস্ত্রবিরতির বিনিময়ে ইদলিব থেকে অস্ত্রসহ সরতে হবে বিদ্রোহীদের। সরকারের এই প্রস্তাব মেনে নিলে শুক্রবার রাত থেকেই কার্যকর হবে এই অস্ত্রবিরতি। কাজাখস্তানে তুর্কির প্রতিনিধিদের সাথে সিরীয় সরকার ও মিত্রদের চলমান বৈঠকে আসে এই প্রস্তাব। ইদলিবের বেশিরভাগ এলাকা বর্তমানে সশস্ত্র গোষ্ঠী হায়াতে তাহরির আল শামসের দখলে। এটি আল কায়েদার একটি অঙ্গ সংগঠন। অঞ্চলটি বিদ্রোহী মুক্ত করতে গেল এপ্রিল থেকে জোরালো অভিযান পরিচালনা করছে সিরীয় জোট। আর এর সাথে যমুনা আইডেস্কের সময় হলো একটা বিরতির। ফিরছে একটু পরে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে এক সপ্তাহে 3 দফা এই পরীক্ষা চালানো হলো। হ্যামগিয়ং এলাকায় চালানো হয় এই পরীক্ষা। শুক্রবার এমন দাবি করেছেন প্রতিবেশী উত্তর কোরিয়ার প্রতিনিধিরা। সিউল বলছে, কোরীয় উপদ্বীপের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই এই পদক্ষেপ। পিয়ংইয়ংকে পরমাণু নিরস্ত্রীকরণে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি পিয়ংইয়ং। আবারও উত্তেজনা কোরীয় উপদ্বীপের সামরিক সক্ষমতা জানান দিতে এক সপ্তাহে 3 দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। পিয়ংইয়ং কিছু না বললেও দক্ষিণ কোরিয়ার দাবি, শুক্রবার স্থানীয় সময় ভোর 3টা থেকে 3:30টার মধ্যে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। প্রায় 250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে পড়ে মিসাইলগুলো। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সিউল। জরুরি বৈঠকে বসেন দেশটির নিরাপত্তা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ও মন্ত্রীরা। উত্তর কোরিয়ার মিসাইল নিক্ষেপের ঘটনায় আমরা হতাশ। কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় নেতিবাচক প্রভাব ফেলে এমন পদক্ষেপ। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ হচ্ছে। যে কোনো জরুরি অবস্থা মোকাবেলায় তৈরি সিউল। উত্তর কোরিয়ার সামরিক পরীক্ষা নিয়ে বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠক বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। যুক্তরাষ্ট্রের সাথে শিগগিরই গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানানো হয় পিয়ংইয়ংকে। অন্যথায় দেশটির উপর আরও নিষেধাজ্ঞা আরোপের তাগিদ দেয় জার্মানি, ফ্রান্স, ব্রিটেন। উত্তর কোরিয়ার এমন পদক্ষেপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিধির লঙ্ঘন। কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতায় আরও আন্তরিক হতে হবে উত্তর কোরিয়াকে। তবে উত্তর কোরিয়ার এই পদক্ষেপে উদ্বিগ্ন নয় ট্রাম্প প্রশাসন। নিরাপত্তা ঝুঁকির প্রশ্নকে পাত্তাই দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প।
স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের বিষয়ে উত্তর কোরিয়ার সাথে কোনো চুক্তি এমনকি আলোচনাও হয়নি, তাই এই বিষয়ে আমার কোনো আপত্তিও নেই। ব্যাংককে আসিয়ান সম্মেলনের সাইডলাইনে এই বিষয়ে বৈঠক করেন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিনিধিরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। পারস্য উপসাগরকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংকট নিরসনে ইরান ইস্যুতে সব পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার আটকের ঘটনায় সম্প্রতি উত্তাপ বেড়েছে ইরান ও পশ্চিমা দেশগুলোর সম্পর্কে। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা উদ্বেগ বাড়াচ্ছে। সামান্য ভুল থেকে এখন অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তা আর অর্থনীতিকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। এই অবস্থায় হরমুজ প্রণালীকে ঘিরে যত পক্ষ রয়েছে, প্রত্যেকের সর্বোচ্চ সহনশীলতা চর্চার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে সব দেশকে। নারীদের জন্য আরও সংস্কারের ঘোষণা দিল সৌদি আরব। এখন থেকে পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন দেশটির নারীরা। শুক্রবার জারিকৃত রয়্যাল ডিক্রি অনুসারে 21 বছরের নারীদের পাসপোর্টের জন্য আর পরিবারের পুরুষদের অনুমতির প্রয়োজন হবে না। এছাড়া নতুন ডিক্রিতে শিশুর জন্ম নিবন্ধন, বিবাহ ও তালাক নেওয়ার আবেদনের অধিকারও দেওয়া হয়েছে নারীদের। নীতিমালায় সৌদি নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়টিও রাখা হয়েছে। বলা হয়েছে, পঙ্গুত্ব, লিঙ্গ বা বয়সভেদে যে কোনো সৌদি নাগরিকের কাজ করার সুযোগ রয়েছে। গেল বছর জুড়ে স্টেডিয়ামে খেলা দেখা এবং নারীদের গাড়ি চালানোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন সৌদি যুবরাজ। এদিকে প্রকাশ্যে নারীদের বোরখা বা নেকাব পরা নিষিদ্ধ করল নেদারল্যান্ডস। বৃহস্পতিবার থেকে কার্যকর হবে নতুন এই আইনটি। এর ফলে গণপরিবহন, সরকারি স্থাপনা, হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানে কেউ মুখ ঢাকতে পারবেন না। নীতিমালা ভঙ্গ করলে জরিমানা গুনতে হবে 150 ইউরো। তবে মুখ উন্মুক্ত রেখে যে কোনো ধরনের পোশাক পরা যাবে। ধর্মনিরপেক্ষ দেশটিতে এমন আইনে ক্ষুব্ধ অনেকেই। একে ধর্মীয় রীতি পালনের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে আখ্যা দিচ্ছে মুসলিম সংগঠনগুলো। এর আগে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, অস্ট্রিয়া ও ডেনমার্কে নিষিদ্ধ করা হয় মুখ ঢাকা পোশাক। সুদানের রাজধানী খার্তুমে বিক্ষোভকারীদের উপর সরকারি বাহিনীর গুলিতে প্রাণ গেছে অন্তত 4 জনের, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আন্দোলনে শিশু নিহতের ঘটনার প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার পথে নামে হাজারো মানুষ। পেশাজীবী সংগঠন ডক্টরস কমিটির নেতৃত্বে সেনা শাসকদের বিরুদ্ধে স্লোগান দেয় তারা। সামরিক পরিষদের প্রতি দ্রুত ক্ষমতা বন্টন চুক্তি বাস্তবায়নের দাবি জানানো হয়। তীব্র গণ আন্দোলনের মুখে গত এপ্রিলে ক্ষমতা ছাড়তে বাধ্য হন প্রেসিডেন্ট ওমর আল বাশির। এরপরই বিক্ষোভ সহিংসতায় অস্থিতিশীল দেশটি। গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিরোধীরা। বিশ্বের অন্যতম অপরাধপ্রবণ দেশ মেক্সিকো হত্যাকাণ্ডের সংখ্যাতেও ছাড়ালো অতীতের সব রেকর্ড। চলতি বছরের প্রথম 6 মাসে 17,000-এর বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে দেশটিতে, যা সারা বিশ্বে সর্বোচ্চ। এই হিসেবে গড়ে প্রতিদিন কমপক্ষে 90 জন মেক্সিকান হত্যাকাণ্ডের শিকার হন নিজ দেশে। বিভিন্ন অপরাধীদের মধ্যে দ্বন্দ্ব, চাঁদাবাজি, অপহরণ কিংবা আকস্মিক গোলাগুলির ঘটনা এই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ দেশজুড়ে প্রকৃত হত্যাকাণ্ডের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। গেল মার্চ মাসেই একবার রেকর্ড সংখ্যক হত্যাকাণ্ডের তথ্য প্রকাশ করেছিল মেক্সিকোর প্রশাসন। 2019 সালের প্রথম 3 মাসে দেশটিতে 8,500 হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যা আগের বছরের প্রথম 3 মাসের তুলনায় প্রায় 10% বেশি। মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে সহিংস বছর 2018 সালে। সেবার 34,000 হত্যাকাণ্ডের ঘটনা ঘটে দেশটিতে। 1997 সাল থেকে হত্যাকাণ্ডের খতিয়ান রাখতে শুরু করেছে মেক্সিকো। 2006 সালে যুদ্ধ ঘোষণা করে প্রভাবশালী মাদক চক্রগুলোর বিরুদ্ধে। সে সময় সেনাবাহিনী মোতায়েনের পর থেকে এখনো পর্যন্ত 2.5 লাখ হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে দেশটিতে। আর এরই সাথে যমুনা আইডেস্কের সময় হলো আরেকটা বিরতির। ফিরছে একটু পরে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক।
ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। ৬টি প্রদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষিণ সুমাত্রা, রিয়াও সহ আগুন ছড়িয়েছে বর্নিও দ্বীপের বেশ কিছু এলাকায়। এরই মধ্যে পুড়ে গেছে ৭৪,০০০ হেক্টরের বেশি বনভূমি। দাবানল নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ লড়ছেন দমকল কর্মীরা। বিভিন্ন প্রদেশে আগুন নেভাতে কাজ করছে প্রায় ৬,০০০ ফায়ার সার্ভিস কর্মী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির ন্যাশনাল পার্ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির ১৪০টি হাতি। রিয়াও প্রদেশের পেকান বাড়িতে ৪,০০০ কিলোমিটার পর্যন্ত জ্বলছে আগুন। দাবানলের সূত্রপাত সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায়নি। বিষয়টিতে তদন্ত করছে পুলিশ। জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। এই হিসেবে দেশটিতে ঈদুল আজহা পালিত হবে ১১ই আগস্ট রোববার। এই ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষ ১০ আগস্টে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ধর্মীয় রীতি হিসেবে ঈদুল আজহার দিন সহ ৩ দিন পর্যন্ত পশু কুরবানি করা যায়। নিয়ম অনুসারে ১১ই আগস্ট কোরবানির প্রথম দিন। এদিকে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরাক, জর্দান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। সুতরাং সৌদি আরবের সাথে এক সময় ঈদ উদযাপন করবে দেশগুলো। এদিকে এশিয়ার ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ১১ তারিখ পালিত হবে ঈদুল আজহা। নিউ ইয়র্কে সত্যিকার অর্থে হয়ে গেল ক্যাটওয়াক। শহরটির অভিজাত হোটেলে ছিল বিড়ালের এই ফ্যাশন শোর আয়োজন। নজরকাড়া পোশাকে র্যাম্পে হাজির ছিল 10টি বিড়াল। এর সাথে শেষ করবো আজকের যমুনা আইডেক্স। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আইএনএফ চুক্তি থেকে আজ স্থায়ীভাবে নাম প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। চীনের ৩০,০০০ কোটি ডলারের পণ্যে শুল্ক আরোপ। কাশ্মীরে অতিরিক্ত ২৫,০০০ নিরাপত্তা সদস্য মোতায়েন। উপত্যকা ইস্যুতে শুধু পাক ভারত আলোচনা হবে, যুক্তরাষ্ট্রকে মোদী সরকার। এক সপ্তাহে উত্তর কোরিয়ার তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা। উদ্বিগ্ন প্রতিবেশী দেশগুলো, নিষেধাজ্ঞার প্রস্তাব জাতিসংঘে। এই ছিল আজকের যমুনা আইডেস্কের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।